নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা। গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষমেশ পুলিশের এসকর্ট কারকে পেছনের থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। কলকাতার ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা। তার গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষ পর্যন্ত পুলিশের এসকর্ট কারকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। নাবালক দুজনকে বিধাননগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শোভন চট্টোপাধ্যায়। ওই গাড়িতেই ছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ইকো পার্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি ও কলকাতার প্রাক্তন মেয়র। হোটেল থেকে বেরোনোর পরই কালো রঙের একটি গাড়ি তাদের গাড়ির পিছু নিয়েছিল। তাদের গাড়ির পিছনে ছিল পুলিশের এসকর্ট কার। সেই গাড়িটিকে ওভারটেক করে প্রাক্তন মেয়রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে ওই কালো সেডানটি। তাও একবার নয়, গাড়ির গতি বাড়িয়ে 3 বার ধাক্কা মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত পুলিশের গাড়ির পিছনে গিয়েই ধাক্কা মারে ওই গাড়িটি। এসকর্ট কারের পিছনের অংশ খানিকটা ভেঙেও গিয়েছে। এমন ঘটনার পরই পালানোর চেষ্টা করে কালো সেডানটি, কিন্তু পুলিশ সেটিকে ধরে ফেলে। গাড়ি থেকে দুই নাবালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই নাবালক জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হবার আনন্দে ঘুরতে বেরিয়েই তারা নাকি এমন কাণ্ড ঘটিয়েছে। এদিকে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়িটি যেভাবে ধাক্কা মারার চেষ্টা করছিল তা দেখে তিনি বিস্মিত। বিধাননগর দক্ষিণ থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হঠাৎ করে দেখছি একটা গাড়ি বারবার চেস করছে, মানে একেবারে স্ম্যাশ করে দেওয়ার মতো গাড়ির কাছাকাছি আসছে, আর পেছন থেকে পুলিশরা হই হই করছে। আমি আমাদের ড্রাইভারকে বললাম যে স্লো করে দাও যাতে ও বেরিয়ে যায়, কিন্তু বেরোচ্ছে না। ও আমাদেরই সঙ্গে লেগে থেকে আমাদের গাড়িটাকে ধাক্কা দেওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। তখন ন্যাচারালি আমাদের স্কট কার এসে ওকে যখন ঘিরে ধরার চেষ্টা করছে, ও তখন জিগ জ্যাগ করতে করতে এইখান অবধি এসে আমি তো খুব অবাক হয়ে গেলাম যে মানে বলছে আমরা মাইন্ড ফ্রেশ করতে বেরিয়েছি। মানে এইভাবে কি মানুষের জীবন বিপন্ন করে দিয়ে মানুষ নিজের মাইন্ড ফ্রেশ করতে বেরোবে? হাই নিউজ নেটওয়ার্ক। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। আচমকাই একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার উপক্রম করে বলেই অভিযোগ। তবে ঘটনায় কেউ আহত হয়নি। বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাতনপুরে দুর্ঘটনার সম্মুখীন হয় মহারাজের গাড়িটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির রেঞ্জ রোভার। তার সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, আচমকাই একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার উপক্রম করে, আর সেই কারণেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের গাড়ি। তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে জোরে ব্রেক কষেন সৌরভের গাড়ির চালক, যার ফলে তার পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সৌরভ গাঙ্গুলির পিছনে থাকা গাড়িটিও তার রেঞ্জ রোভারে ধাক্কা মারে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, যদিও কনভয়ে থাকা দুটি গাড়ির খানিকটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এমন দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে ধারে প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় তার কনভয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজির হন দাদা। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলির সফর সঙ্গীরা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা থেকে সকলেই রক্ষা পেয়েছেন। লরিটি যেভাবে কনভয়কে চেপে দিয়েছিল তাতে দুর্ঘটনা বড় আকার নিতেই পারত। তবে রেঞ্জ রোভারের মতো গাড়ি থাকায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তা নেই শামির। বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে কাকে চুম্বন করলেন তিনি, দেখব। বাংলাদেশের বিরুদ্ধে জিতে শুরু করেছে ভারত। দুবাইয়ে সেই ম্যাচে 5 উইকেট নেন মোহাম্মদ শামি। পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই ম্যাচ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই শামির। আর 5টা সাধারণ ম্যাচের মতোই দেখছেন এই ম্যাচকে। জানালেন, বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে কার উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন তিনি। চোটের কারণে 2023 সালের একদিনের বিশ্বকাপের পর থেকে আর খেলতে পারছিলেন না শামি। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় তার। তারপরেই জায়গা করে নেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
জসপ্রীত বুমরাহীন ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন শামির কাঁধেই। তবে পাকিস্তান ম্যাচে বাড়তি কিছু করতে যাবেন না বলেই জানিয়েছেন তিনি। শামি বলেন, একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু করার মানসিকতা থাকা উচিত নয়। যেভাবে একটা ম্যাচ জিতেছি সেটাকেই ধরে রাখার চেষ্টা করা উচিত। আইসিসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ম্যাচ ভেবে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় নিজের ওপর বিশ্বাস রাখি এবং নিজেকে উদ্বুদ্ধ করি, তাই কোনো ম্যাচের জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয় না। বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চম উইকেট নিয়ে আকাশের দিকে চুম্বন ছুড়ে দেন শামি। ম্যাচের পর তিনি বলেন, ওই চুমু আমার বাবার জন্য। বাবা আমার আদর্শ। 2017 সালে শামির বাবা তৌসিফ আলীর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 2023 সালে একদিনের বিশ্বকাপে 24টি উইকেট নিয়েছিলেন শামি। মাত্র 7টি ম্যাচ খেললেও তিনি ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। আরও একবার আইসিসি প্রতিযোগিতায় খেলতে নেমে প্রথম ম্যাচেই 5 উইকেট নিলেন মোহাম্মদ শামি। তিনি বলেন, আইসিসি প্রতিযোগিতায় আমি রান দিলেও পরোয়া করি না, শুধু উইকেট নেওয়াটাই আমার লক্ষ্য, সেই চেষ্টাই করি। জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রতিদিন 8 ঘন্টা কাটাতাম। আমার মধ্যে খিদেটা রয়েছে, খিদে না থাকলে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। চোট সারিয়ে ফিরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন শামি, সেটাই তাকে তৈরি হতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 228 রান তোলে। ভারত 21 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের প্রশ্নের মুখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের নিয়মও মানলেন না তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহীদ মিনারে গেলেনই না ইউনুস। হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ, যা নিয়ে চর্চায় ইউনুসের ভূমিকা। তার অঙ্গুলি হেলনেই বাংলাদেশ অশান্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ফের প্রশ্নের মুখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস। ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের নিয়মও মানলেন না তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহীদ মিনারে গেলেনই না ইউনুস। প্রত্যেক বছর ভাষা দিবসে শহীদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। গত বছরও এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি একই সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। এবছরও হিসেব মতো মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর একই সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা ছিল, কিন্তু দেখা গেল রাষ্ট্রপতি থাকাকালীন সেখানে গেলেনই না ইউনুস। রাষ্ট্রপতি ফিরে যাওয়া ঠিক 7 মিনিটের মাথায় পৌঁছন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। এখানেই শেষ নয়, কোনো উপদেষ্টা শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময় করেননি বলেই খবর। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। প্রতিনিয়ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। হিন্দু নিপীড়ন চরমে উঠেছে। শোনা যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের নির্বাচিত হওয়ায় ভাষা দিবসে শহীদ মিনারে তাকে না যাওয়ার নির্দেশই দেওয়া হয়েছিল। তাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। তা সত্ত্বেও শহীদ মিনারে যান রাষ্ট্রপতি, আর তাতেই ক্ষুব্ধ ইউনুস সরকারের উপদেষ্টারা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।